অনেকদিন ধরেই পুলিশরা খুঁজে পাচ্ছে না তার ডেরা, তার বাসস্থান। তাকে নিয়ে সারা দেশের পুলিশরা তল্লাশি চালাচ্ছে, কিন্তু তার টিকিটুকুও পাওয়ার নাম গন্ধ নেই। যাকে নিয়ে এত তল্লাশি সে হচ্ছে মাফিয়া কিং জিওন জাংকুক, যার মতো মাফিয়া দ্বিতীয়টা আর নেই। আমার কাজটা আজকের মধ্যেই চাই, ব্যাস। আর হ্যাঁ, মেয়েটাকে অজ্ঞান করে আনবে। বাই বলেই কলটা কেটে দিল জাংকুক। যাকে পৃথিবীর সবাই খুঁজতে ব্যস্ত, সে কিনা আজ নাম্বার 1 কিং মাফিয়া, আবার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এখানে একটা কথা বলা দরকার, একটা ছেলে যাকে খোঁজার জন্য সারা পৃথিবীর পুলিশ নাজেহাল হয়ে যাচ্ছে, সে কি করে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হলো? কারণ এখনো মাফিয়া কিং জিওন জাংকুকের মুখ কেউ দেখেনি, তাই আজও ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। ছেড়ে দিন আমায়, আমি যাব না, ছাড়ুন, আমি যাব না। এই শালি চুপ কর, তোকে ছেড়ে দিলে স্যার আমাদেরকে ছেড়ে দিবে। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই বেশি কথা না বলে চল। তারপর গুন্ডার দল মেয়েটিকে নিয়ে গেল একটা কালো ঘুরঘুটে অন্ধকার ঘরে, যেখানে অজস্র পেটি। তারপর মেয়েটিকে একটা চেয়ারের সাথেই দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে তারপর মুখে রুমাল দিয়ে বেঁধে রেখেছে। মেয়েটি প্রাণপণে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু ও চিৎকার করতে পারছে না, কারণ ওর মুখে রুমাল বাঁধা আছে। মেয়েটি অনেক চিৎকার করার চেষ্টায় আছে, কিন্তু ও এবার নিস্তেজ হয়ে যায়। মেয়েটার দরজায় কেউ পা দিয়ে আঘাত করে খোলে, আর ওই দরজা খোলার পর অন্ধকার ঘরে একটা আলো ঢোকে, আর মেয়েটিও চোখ দুটো খোলে। কিন্তু একটা পুরুষ মূর্তি ওর সামনে আসে, মুখ দেখা যাচ্ছে না, আর পরনে ব্ল্যাক হুডি আর মুখে কালো মাস্ক, আর প্রতিশোধে ভরা চোখ দুটো দেখে যাচ্ছে। পুরুষ মূর্তিটি ধীর পায়ে আসতে থাকে। মেয়েটির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, আর শুধু ও একটা কথাই শুনতে পাচ্ছে, মিস্তে, আপনি হলেন আমার পথের কাঁটা, বুঝেছেন? আপনাকে তো আমি মারবো না, আপনাকে আমি দগ্ধে দগ্ধে মারবো। করেই হেসে উঠল পুরুষ লোকটি, আর তের মুখ থেকে অস্ফুটেই বেরিয়ে এলো, জাংকুক বাবু। কিন্তু সেই কথাটা বোধহয় পুরুষ লোকটির কানে যায়নি, গেলে হয়তো তের আজ শেষ দিন হতো। হন হন করে বেরিয়ে গেল পুরুষ লোকটি। এই শুনলে, ওই বস্তি থেকে একটা মেয়েকে কিডন্যাপ করেছে। হ্যাঁ, ওই পাশের বস্তিটাতে। বাবা, বস্তির মেয়েগুলোকেও কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তাহলে ভাবো আমাদের, মানে কিমবাড়ির মেয়েদের কিভাবে রাখা হয়। হ্যাঁ, যা বলেছো দিদি। আচ্ছা চলো তো, নদীর পাড়টা ফাঁকা হলো নাকি দেখে আসি। হ্যাঁ চলো চলো। মা, ও মা, কই গেলি? দে দেখি এক গ্লাস জল। নে বেটা তোর জল। আর শোন, কত খামিয়ে এলি রে? মা, আজ আমি রান্না করলাম 10 আইটেম, তাতে পেলাম 1000, আর বাকি সব মিলিয়ে পেলাম 5000, মোট 6000। ও, তা তোর দিদি তের কোনো খোঁজ পেলি? সে তো 2 দিন ধরে নাকি শুনছিলাম নিখোঁজ। পান চিবোতে চিবোতে কথাগুলি বললেন। উফ মা, তোর না আর কোনোদিনই আক্কেল জ্ঞান হলো না। দেখছিস না কত কাজ করে এলাম, কই একটু জল হাওয়া করবি তা না, ওই মুখ পুরির কথা বলছিস। বলেই বস্তির ঘরে চলে গেল সুহি। আর গাঙ্গুবাই হেসে বললেন, আরে ওই শালিকে তো আমি খুঁজে বের করবই, আমার তুরুপের দাস। ছাড়ুন, আমি বাঁচতে চাই। একটা চেয়ারেই বেঁধে রাখা হয়েছে তেকে। ও নিজের শেষটুকু দিয়ে বলে যাচ্ছে ওকে ছেড়ে দিতে, কিন্তু জিওন জাংকুক কি আর ছেড়ে দেওয়ার মানুষ? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা জল নিয়ে আয়। ওকে স্যার, আনছি। বলেই চলে গেল গুন্ডার দল জল আর খাবার আনতে।
আর জাংকুক চেয়ারটার কাছে হাঁটু মুড়ে বসে অজ্ঞান তের গাল দুটো ধরে হু হু করে কেঁদে উঠে বলল, এই যে পাগলি, তোমাকে আমি ধুকতে ধুকতে মারবো। আর হ্যাঁ, তোমার এমন অবস্থা করব যে অন্যান্য মেয়েরা জাংকুকের দিকে তাকাতে পর্যন্ত ভয় পাবে। জাংকুক কান্নার মাঝে একটা প্রতিশোধ ভরা জোরে জোরে হাসি দিল, আর তারপর তীর কপালে একটা চুমু এঁকে দিয়ে উঠে চলে গেল। মা, এই মা, শোন শোন, দেখে যা তো সৎ মেয়ে কি কান্নাটাই না ঘটিয়েছে। মেয়ের গলা শুনে বেরিয়ে এলেন গাঙ্গুবাই, ঠোঁটের কোণে এখনো পানির চুল লাগানো। সে মেয়েকে বলে, এই সহি, এত চিৎকার কেন করিস রে? আরে মা, তুই কি কিছুই জানিস নাই যে তোর সৎ মেয়ে ওই তে তো এখন বোধ হয় লেসাগিরি করে বেড়াচ্ছে, যা শুনলাম। ওই কিমবাড়ির দরজার সামনে রে, মুডটাই সালা বিগড়ে গেল এই শালির জন্য। তা আমি গেলাম রে আমার পিয়ারের কাছে, ঘরে ভাত আছে, খেয়ে নিস বলেই গাঙ্গুবাই ওনার প্রেমিকের হাত ধরে বস্তির একটা ঘরে ঢুকে গেল। এটা কোনো রেড লাইট এরিয়া নয়, এটা একটা বস্তি। সুহিও বেরিয়ে গেল কোনো অজানা উদ্দেশ্যে মাফিয়া কিং এর ডেরায়। এই যে, এই মেয়ে, খেয়ে নাও। না না না, আর কতবার বলবো খাবো না, আমায় ছেড়ে দিন, তবেই আমি খাবো। থেকে অনেকক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টায় আছে জাংকুক, কিন্তু ও মুখে হাত দিয়ে বাচ্চাদের মতো নানা করছে। এতে জাংকুকের মাথা গরম হয়ে গেল, আর ও খাবারের থালা রেখে তের গাল দুটো চেপে ধরে বলল, এই মেয়ে, তোকে কি আমি সেবার জন্য আমার ডেরায় এনেছি? তোকে যে খাওয়াচ্ছি এই তোর বাপের ভাগ্য ভালো শালি। আর শোন, এই জীবন জাংকুক কারু পায়ে তেল দেয় না। তে তখন জাংকুকের চোখের দিকে তাকিয়ে বলে, আসলে জাংকুক একটা কালো হুডি পরে আর মুখে মাস্ক, সেই জন্য তে ওর চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলছে। তাহলে আমাকে কেন তেল দিচ্ছেন? তের এই প্রশ্নতে জাংকুক চুপ হয়ে গেল। জাংকুক নিজেই নিজের মনকে প্রশ্ন করতে লাগলো, আমি কেন ওর জন্যই এত কিছু করছি? ও তো জানেই না আমি কে, জানলে তো এতক্ষণ ভয়ে সিটিয়ে থাকতো। না না না, ও আমার সব কেড়ে নিয়েছে, সব সব সব। তে জাংকুকের চোখগুলো খেয়াল করলো, সাদা চোখের চারপাশটা কেমন লাল হয়ে গেল আর জলে টলটল করছে। তে একটা ঢোক গিলে বলল, আপনি ঠিক আছেন তো? তের গলার আওয়াজ পেয়ে জাংকুকের অতীতের সুপ্ত বাসনাটা আবার জেগে উঠল। সে তের দিকে তাকিয়ে নিজের মাস্কটা খুলে ফেলল। তে তো জাংকুকের মুখশ্রী দেখেই চমকে গেছে। ওর মুখ থেকে অস্ফুটেই বেরিয়ে এলো, জাংকুক বাবু। জাংকুক এবার একটা বিশ্রী হাসি দিয়ে বলল, কিরে পাগলি, এবার? হ্যাঁ, আমার খাঁচায় তো চলে এসেছিস এবার। জাংকুক বাবু, আপনি তাহলে পৃথিবীর বিখ্যাত, ও সরি, কুখ্যাত মাফিয়া কিং। তের মুখে নিজের নামের কুখ্যাত শুনে জাংকুক তের গালে একটা সজোরে থাপড় দিল, আর দুদিন ধরে না খেয়ে থাকা তে পড়ল ফ্লোরে। তার ঠোঁট থেকে রক্ত বের হতে লাগলো, তাও ও ছাড়লো না। আবার জোরে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি চান আপনি? আমায় মারতে? মারুন, আর এটাও শুনে রাখুন আমি কিছুই করিনি। কি তুই? তোকে তো আমি আজ। বলেই জাংকুক নিজের শার্ট খুলতে থাকে, আর তেও প্রাণপণে চিৎকার করতে থাকে। কিন্তু ওরা যে জায়গায় ছিল সেখানটা একেবারেই নিস্তব্ধ, তাই তের আর্তনাদ আর চিৎকার কেউ শুনতে পেল না। বিলিয়ে দিতে হলো সতীত্ব। জাংকুক বিছানা ছেড়ে উঠল। উঠেই ও তেকে অর্ধনগ্ন দেখে ওর উপরে কাঁথা চাপিয়ে দিল, নিজে পোশাক পরে বেরিয়ে গেল। বেরিয়েই যা দেখলো,